আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ব্লগটি হতে চলেছে কক্সবাজার থেকে ঢাকা ফেরার ট্রাভেল ব্লগ। এটিই ছিল হাইওয়েতে দেখা আমার সবথেকে বেশি বাসের মেলা, এবং ব্লগটি জুড়ে রয়েছে আরও অন্যান্য অনেক ইন্টারেস্টিং ব্যাপার, এবং ব্লগটি এমনভাবে বানানোর চেষ্টা করেছি যাতে দেখে মনে হয় আপনিও আমার সাথে ভ্রমণ করছেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সন্ধ্যা 7:30 আমরা ডলফিন মোড় ত্যাগ করছিলাম, এবং সন্ধ্যাবেলা এবং রাশ সিজনের ডলফিন মোড়ে কী পরিমাণ জ্যাম থাকে তা সবাই জানেন মোটামুটি। তো এরকম জ্যাম পেরোতে পেরোতে আমরা মোটামুটি রিল্যাক্সে বেরোচ্ছিলাম, কারণ অভাব নাই টেসলার, আর মানুষ তো আছেই। কোনো মতে আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা কক্সবাজার ক্রস করে হাইওয়েতে উঠে পড়ি, অর্থাৎ ওয়ান ওয়েতে। একটু পরেই আলমেশিয়ার একটা বাস পাই, যদিও আলমেশিয়ার রুট নেই এখানে। বাসটি রিজার্ভ এসেছিল কক্সবাজার, এবং রিজার্ভ নিয়ে এখন ঢাকার দিকে ফিরছে। যার এলাকা তার হেডম, এমন একটা প্রবাদ আছে না? তো আসলে আমাদের সামনের সেমি লোকাল বাসটাও তাই প্রমাণ করতেছিল। সে কাউকেই গুনতেছিল না, এবং আলমেশিয়াকে ওভারটেক দিয়ে দিয়েছিল, আবার ছেড়ে আবার ওভারটেক দিচ্ছিল। মানে সে তার নিজের গতিতে এগোচ্ছিল, এবং যেসব কাটিং বা যেসব গ্যাপ নিচ্ছিল অসাধারণ বলা যায়। সেমি লোকালটার ড্রাইভিং দেখেই বোঝা যাচ্ছিল সে মোটামুটি ভালো স্কিল্ড, আবার মোটামুটি রিস্কও নিচ্ছিল, যেহেতু সেমি লোকাল ব্যাকলাইট ইন্ডিকেটর তেমন একটা জ্বলতেছিল না, বা ইউজ করলেও তেমন বেশি একটা করতেছিল না, মাঝে মধ্যে হুটহাট করতেছিল। তাই বেশি রিস্ক নিয়ে তার পিছন পিছন চলি নাই আর কি। কক্সবাজার জেলা গেট ক্রস করতে করতেই আমাদের 9:45 বেজে যায়। তার মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণ রিক্সা বা সিএনজি ছিল, যার কারণে একদমই গাড়ি টানা যায় নাই। প্রতিনিধির ওয়ানজে এসির বাম্পার ধরে এখন আমরা চকরিয়া বাজার প্রবেশ করতেছি, এবং এখানেও মোটামুটি অনেক রাশি বলা যায়। সিএনজি অটো অনেক ভরপুর মানুষও রয়েছে। হাইওয়েগুলোতে সব থেকে বড় সমস্যা এটাই, সিএনজি রিক্সাগুলো, ওইগুলোর জন্য গাড়ি তেমনভাবে টানাও যায় না, আর টানলেও অনেক রিস্ক থাকে, কারণ ওগুলো অনেক সময় উল্টাপাল্টা বাঁক নেয় বা উল্টাপাল্টা মোড় নিয়ে ফেলে। এরপর মাসাবি নামের একটি রেস্টুরেন্টে আমরা ছোটোখাটো একটি যাত্রা বিরতি দেই, এবং যাত্রা বিরতি শেষ করে এখন আমরা আবার হাইওয়েতে উঠতেছি, এবং এখন বাজে সময় রাত 10:22। এরপরে শুরু হয় পূরবীর একটি নন এসি আফতাবমেড ওয়ানজে বাসের সাথে খেলাধুলা। আমরা তাকে কোনো রকম একটা গ্যাপে রেখে বেরোয় আসছিলাম, কিন্তু সে আবারও আমাদেরকে রানিং ওভারটেক দিয়ে দেয়, এবং সামনে থাকা সেমি লোকালগুলোকে ভালোই দাবরানি দিচ্ছিল সে, এবং তার যে প্রেশার তার পিছনে কালো ধোঁয়া দেখলেই বোঝা যায় কি পরিমাণ প্রেশার দিচ্ছিল সে। পিওর একটা ওয়ানজের বাম্পারে এগোনোর মজাটাই অন্যরকম। সে তার প্রেশার শো করতে করতে এগোচ্ছিল, এবং আমরাও তার প্রেশার উপভোগ করতে করতে এগোচ্ছিলাম। আমাদেরও কোনো রকম প্যারা ছিল না তাকে ওভারটেক করার বা তার আগে যাওয়ার। আমরা সুন্দর মতোই তাকে ফলো করতেছিলাম। পূরবীর বাম্পার থেকে চলতে চলতে আমরা আমাদের শর্টকাট রোডটা নিয়ে নিই। মানে যাওয়ার সময় আমরা যে শর্টকাট রোডটা ব্যবহার করেছিলাম, এখন আমরা সেম শর্টকাট রোডটা ব্যবহার করছি কর্ণফুলী টানেলের দিকে এগোনোর জন্য, যাতে আমাদের সময় অনেকটা সেভ হবে। ওই রুটটা থেকে বের হয়েই আমরা ডিরেক্ট উঠে পড়ি কর্ণফুলী টানেলের রোডে, এবং এখন আমরা কর্ণফুলী টানেলের দিকে এগোচ্ছি। শুধুমাত্র আমরাই একাই এগোচ্ছি। মানে এই রোডের এই একটা সৌন্দর্য, এই রোডে আসলে তেমন একটা গাড়ির প্রেশার দেখা যায় না, যার কারণে শুনেছি কর্ণফুলী টানেলের প্রজেক্ট নাকি লসেও চলতেছে অনেক। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ট্রাভেল ব্লগটিও কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, চাইলে এখনই দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। চলতে চলতে এখন আমরা প্রবেশ করে ফেলতেছি কর্ণফুলী টানেলে, এবং কর্ণফুলী টানেলের স্টার্টিং পয়েন্ট এটাই। এখান দিয়ে এখন আমরা কর্ণফুলী টানেলের নিচ দিয়ে গিয়ে নদীর ওই পার দিয়ে বের হবো আর কি। এটা তো সবাই জানেন, নতুন করে তাও একটু বললাম আর কি। টানেলের মধ্যেও একটাও গাড়ি দেখি নাই। টানেল ক্রস করে এখন যখন আমরা টানেল থেকে বের হচ্ছি, তখন একটা সেমি লোকাল এসি বাসের দেখা পাই, এবং তাকে রেখে আমরা আমাদের মতো এগিয়ে যাই আবারও। সামনেই টোল প্লাজা, এখন আমরা টোল পে করব, এবং যেটি 4 চাক্কার জন্য আসলে প্রযোজ্য 250 টাকা, সেই টাকাটাই আমরা পে করব। সো ফার্স্টে যারা কক্সবাজার থেকে ঢাকা আসবে একদমই কর্ণফুলী টানেল দিয়ে, তারা হয়তো একটু অবাক হবে যে কি টানেলের টোল কোথায়, কিন্তু যখন ক্রস করে এই পারে আসবে তখন আর কি টোল পাবে। সো খুশি হওয়ার আসলে কিছুই নেই, টোল পে করতেই হবে, হয়তো আগে নয়তো পরে। মানে কক্সবাজার থেকে ঢাকা আসতে পরে, এবং কক্সবাজার দিকে যাইতে আগে টোল পে করা লাগে। আগে বলতে মানে টানেলে ঢোকার আগে আর। এখন আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ দিয়ে আবারও ঢাকার দিকে এগোচ্ছি, এবং এই রোডটা বরাবরই আমার অনেক পছন্দ এবং অনেক ভালো লাগে এই রোডটা ভ্রমণ করতে। যখনই এই রোডটা আমি ব্যবহার করি তখনই আমি কোনো ধরনের এসি ইউজ করি না গাড়ির। এসি অফ করে একদম মনোরম একটা পরিবেশ বা মনোরম বাতাসটা উপভোগ করি, যা আসলেই অনেক ভালো লাগে। এখন সময় রাত 12:03, এবং এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠতেছি।
অর্থাৎ N1-এ প্রবেশ করার সময় মোটামুটি ভালোই গাড়ির চাপ দেখলাম এবং যা বুঝলাম আজকে মোটামুটি ভালোই রাশ হবে হাইওয়েতে। যেই কথা সেই কাজ, হাইওয়েতে ওঠার সাথে সাথেই সর্বপ্রথম মার্সার সাথে দেখা এবং মার্সার এন্ট্রি, মানে আমাদেরকে কোনো রকম গ্যাপে ওভারটেক করেই সে তার প্রেসার প্রদর্শন করে ঢাকার দিকে এগোচ্ছে। আমরাও তার বাম্পার ধরেই এগোচ্ছিলাম, বাট একটা থার্ড লেন গ্যাপে তাকে একটু ওভারটেক করতে গেলে সে আমাদেরকে চাপ দিয়ে বেরো যায়, মানে সে কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি না, সে নিজের মতো এগোচ্ছে। কিন্তু একটু পরেই দেশ ট্রাভেলস হুন্দাইয়ের সাথেও দেখা এবং আমরা দেশ ট্রাভেলস হুন্দাইয়ের বাম্পার ধরে তাকে গ্যাপে ফেলে ওভারটেক করে দিই। যদিও এই ওভারটেক তখন মোটামুটি একটা টেম্পোরারি ওভারটেক ছিল, বাট ওভারটেক করেছি। এরপরই দেখা হয় হানিফের আরেক ভাইরাল বয় 1567-71-এর সাথে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অ্যাক্সিডেন্ট করা ছিল। পিছনে মোটামুটি এই যে দেখতেই পারতেছেন কীরকম মার খাইছে এবং ডান পাশে হচ্ছে সাইডে একটু মার খাইছে, মানে বক্স বরাবর যেটা বলি আর কি। তাও সে খালি গাড়ি পায় মোটামুটি ভালোই সাঁটাচ্ছিল। এখানে দেখতে পারতেছেন আমাদের স্পিড 100 এবং তাহলে বুঝেই নেন যে আসলে সে কততে চালাচ্ছে। সে 105-10-এ আর কি প্রেশার নিচ্ছে, মোটামুটি ভালোই এগিয়ে যাচ্ছিল আমাদের থেকে। আমি জাস্ট জুম করে করে মানে আর কি ফ্রেমে নিচ্ছিলাম। মোটামুটি দেখেছিলাম ট্যুরে যে ড্রাইভার এই হানিফটাকে নিয়ে গিয়েছিল উনিই ছিল বাসে। সো উনি একা গাড়ি চালাচ্ছিল, আর কোনো যাত্রীও ছিল না, তাই উনি ওনার মতো গাড়ি চালাচ্ছিল। দেখতেই পারতেছেন এখানে শ্যামলিকে ওভারটেক করেছে এবং ওই পাশের স্লিপারটাকে তো পাত্তাই দিল না কোনো, মানে উনি ওনার ওরকম একটা ইমপ্রেশন নিয়ে চালাচ্ছে যেহেতু গাড়ি ফাঁকা কোনো যাত্রী নেই এবং অ্যাক্সিডেন্ট করার বিষয়। সো উনি রেপুটেশন বাঁচানোর জন্যই ঢাকায় আগে ঢুকতে চাচ্ছে। এটা স্বাভাবিক, এটা সব কোম্পানি করে থাকে। অ্যাক্সিডেন্ট করা গাড়িগুলো রাতে ঢাকায় নিয়ে যায় বা রাতে হচ্ছে গ্যারেজে ট্রান্সফার করে। আশা করি এতটুকু দেখেই বুঝতে পেরেছেন যে ওই দিন কী পরিমাণ বাস পেয়েছি রাস্তায়। এই জন্যই আসলে মূলত টাইটেল এবং থাম্বনেলে লিখেছি যে জীবনের সবচেয়ে বেশি বাস দেখেছি, এবং তাই সত্য। আমার লাইফে আমি কখনো জার্নিতে রাস্তায় এত বাস দেখিনি একসাথে রানিং, এবং বেশিরভাগই কক্সের ট্রিপ বলা যায়, মানে বেশিরভাগ বাসই কক্স থেকে ঢাকা যাচ্ছে। চিটাগাংয়েরও আছে বাট মিক্স, কিন্তু ম্যাক্সিমাম বাসই হচ্ছে কক্স থেকে ঢাকা যাওয়ার। এবং ওই সময় কক্স থেকে ঢাকা ফেরার মানুষেরও অনেকটা রাশ ছিল, আর মোটামুটি সবাই প্রেসারে ছিল, কারণ যেহেতু মোটামুটি অনেক ট্রাকের চাপ ছিল এবং প্রাইভেট কারেরও চাপ ছিল, যা আপনারা দেখতেই পারতেছেন। ওই জন্য কেউ কাউকেই ছাড়তেছিল না, শুধু বাস না, কোনো প্রাইভেট কারও কোনো বাসকে ছাড়তেছিল না, মানে এমন একটা রাশ মোডে চলতেছিল, সবাই একটু অ্যাগ্রেসিভভাবেই চলতেছিল। এরপর আমরা কুমিল্লা বিশ্ব রোড চলে আসি এবং কুমিল্লা বিশ্ব রোড দিয়ে আমরা চেয়েছিলাম ছন্দুতে হোটেল ব্রেক দেওয়ার, মানে ছন্দুতে আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু ভুলবশত ছন্দু ছিল বন্ধ ওই সময়। তো যাই হোক, পরে আমরা চলে আসি হোটেল মায়ামিতে, এবং মায়ামিতে মোটামুটি ভালোই বাসের রাশ টাশ ছিল, মোটামুটি গাড়ির রাশও ছিল মোটামুটি অনেক। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাস এবং কি পরিমাণ গাড়ি, আর মানুষের কথা তো বাদই দিলাম, মানে একটা বেরোলে আরেকটা ঢুকতেছে বা আরেকটা ঢুকারও জায়গা পাচ্ছে না এমন। তো যাই হোক, রাত 4:10-এ আমরা আবার হোটেল থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। ওই দিন ভিডিও করতে করতে বলা যায় একদম পয়সা উসুল হয়ে গেছিল, মানে একের পর এক বাস পাচ্ছিলাম। অ্যাজ এ বাস ফ্যান হিসেবে এটা আসলে অনেক ভালো লাগার বিষয়, বাট যেহেতু আমরাও রাশ মোডে চলতেছি না, আমরা মোটামুটি রিল্যাক্স মোডে চলতেছি, তাই আমরা অনেক বাস পাচ্ছিলাম। আমরা টুকটাক কাউকে ওভারটেক করতেছিলাম, আবার আমরা ওভারটেক খাচ্ছিলাম ভরপুর। ইভেন আমরা পিছন থেকে আর কি যেই বাসগুলোর সামনে আমাদেরকে ওভারটেক করে যাচ্ছিল, মোটামুটি যারা অনেক প্রেসারে ছিল তাদের খেলাধুলো উপভোগ করতেছিলাম আমি। হাইওয়েতে সময় বাঁচানোর মূল মন্ত্রই হচ্ছে বাসের বাম্পার ধরা, মানে ভালো মুডে আছে এমন একটা বাসের বাম্পার ধরতে পারলে আসলে আপনার অনেকটা সময় বাঁচবে এবং ভালোভাবে ড্রাইভ করতেছে, যেমন ইন্ডিকেটার দিয়ে, তাহলে আপনি আসলে নির্দ্বিধায় বা নিশ্চিন্তে ওই বাসের বাম্পার ধরে ধরে আপনি এগোতে পারেন। আপনি খেয়াল করলে হয়তো দেখতে পারবেন বেশিরভাগ অন্যান্য গাড়ির ড্রাইভাররা কিন্তু এই টেকনিকটাই অ্যাপ্লাই করে। তারা একটা বাসের বাম্পার ধরে এবং বাসটার বাম্পারে চলতে থাকে রিল্যাক্সে, বাসটাকে ওভারটেক করে না এবং বাসটাকেও তাকে ওভারটেক করতে দেয় না। এবং একটা বাস ড্রাইভার যদি কখনো বুঝতে পারে যে তাকে ফলো করে কেউ আসলে আসতেছে বা চলতেছে তার বাম্পারে, সেও মূলত কিন্তু রেসপেক্টফুলি তাকে রাস্তা করে দেয়। শুধু তাই না, সে এমন রাশ মুডেও চালাবে না যাতে আপনি তার বাম্পার না ধরতে পারেন, বা প্রত্যেকটা ওভারটেক করার সময় এমন গ্যাপ নিয়ে করবে যাতে আপনিও তার বাম্পারে তার সাথে ওভারটেক করতে পারেন। আবারও হানিফ 67-71-এর সাথে দেখা, এবং এই ক্লিপটিতেই দেখতে পেরেছেন যে সে কিভাবে ডান পাশে মার খেয়েছে। কিন্তু সেদিন রাতে সে যেই ফর্মে ছিল অন্য কেউ এরকম ফর্মে ছিল না।
সে একদমই রাশ মোডে ড্রাইভ করতেছিল এবং যেহেতু খালি বাস, কোনো যাত্রী নেই বাসে, সেই জন্য সে একদম নিশ্চিন্তভাবে ড্রাইভিং করতেছিল এবং অলরেডি মার খাওয়া গাড়ি, তো তার আসলে ঢাকায় ঢোকা দরকার তাড়াতাড়ি, এই জন্যই সে এভাবে হয়তো ড্রাইভ করতেছিল। বাট কোনো রিস্কি ড্রাইভিং করতেছিল না, মানে সম্পূর্ণ সেফলি চালাচ্ছিল, বাট একটু রাশ বা অ্যাগ্রেসিভ মোডে চালাচ্ছিল, যা অন্যান্য ড্রাইভাররা দেখলে সাইড দিয়ে দিতেছিল ঠিকই, কিন্তু ওরকম যে চাপাচাপি বা বেশি পারাপারি এমন না। আবার আরেক মার্সার সাথে দেখা, এবং এখানে এই মার্সাও ভালোই মুডে ছিল। দেখতেছেন কীভাবে সাদা দাগের বাইরে গিয়ে ওভারটেক করতে চাইছিল, ইভেন হচ্ছে পিছনের বাসটাকে সাদা দাগের বাইরে গিয়েই ওভারটেক করছিল। এমনকি যা দেখতেছিলাম, মানে ফার্স্টে যেই মার্সাটা পেয়েছিলাম তার থেকে এই মার্সাটা বেশি অ্যাগ্রেসিভ মুডে ছিল। 90 টাকার টোল দিয়ে এখন আমরা দাউদকান্দি ব্রিজে উঠবো, এবং এখন আমরা দাউদকান্দি ব্রিজের দিকেই এগোচ্ছি আস্তে আস্তে। মোটামুটি সব কিছু দেখানোর জন্যই প্রায় সবগুলো ক্লিপে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কেননা যদি একটু ফাস্ট ফরওয়ার্ড না করতাম, মোটামুটি যখন ভিডিও ক্লিপগুলো আমি এডিট করার জন্য নেই তখন দেখি যে 45 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো 45 মিনিটের ভিডিও এডিট করাও খুব টাফ, এবং আপনারা দেখতেও বোর হয়ে যাবেন অনেক, তাই একটু শর্ট করার চেষ্টা করেছি যাতে আপনারাও আনন্দিতভাবে দেখতে পারেন এবং আমিও মোটামুটি শর্টলিভাবে শেষ করতে পারি ব্লগটা। কারণ একটা ব্লগ আসলে ভয়েস দিয়ে এডিট করা যে আসলে কতটা টাফ, তা যে এডিট করে সেই বুঝে। এই ক্লিপটা জাস্ট দেখেন, মার্সার পিছনে পিছনে বেঙ্গলের স্লিপার এবং ইউনিক ঢুকছে, কিন্তু ইউনিক বের হতে পারে নাই, বাট বেঙ্গল ঠিকই বের হয়ে গেছে। রাত 4:20 বাজে, আর এখন আমরা মেঘনা সেতুর দিকে এগোচ্ছি। এখন আমরা মেঘনা সেতুতে উঠবো আর কি। যেহেতু ফ্যামিলি ট্যুর ছিল, তো সেহেতু রিল্যাক্সিং জার্নি চেয়েছি, তেমন একটা রাশ করিওনি বা করতে চাইওনি। আর গভীর রাত, কয়েকদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, সবাই মোটামুটি টায়ার্ড এবং সবাই মোটামুটি ঘুমাচ্ছিল গাড়ির মধ্যে, শুধু আমি এবং ড্রাইভার আঙ্কেল ছাড়া মোটামুটি সবাই ঘুমাচ্ছিল বলা যায়। এখন আমরা চলে এসেছি কাঁচপুর, কিন্তু আমরা এখন কাঁচপুর ব্রিজে উঠবো না, কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে গিয়ে ড্যামরা দিয়ে ঢুকবো। যেহেতু অনেক গভীর রাত, তো সেহেতু এই রোডে তেমন একটা চাপ নেই বা ট্রাকও নেই। দেখতেই পাচ্ছেন এখন আমরা সিটির মধ্যে ঢুকে গেছি, এবং এখন আমরা হচ্ছে নতুন বাজার ক্রস করতেছি। তো আমরা একটু পরেই বাসায় ঢুকবো। মোটামুটি সেদিন বাসায় ঢুকতে ঢুকতে 5টা বেজে গেছিলো অলমোস্ট। মোটামুটি 9.5 ঘন্টার একটা রিল্যাক্সিং জার্নি শেষ করে এখন আমরা বাসায় ঢুকছি। হয়তো একটু রাশ ড্রাইভ করলে আরও অনেক আগে আসতে পারতাম, বাট সবসময় আসলে সব কিছু যায় না। আজকের ট্রাভেল ব্লগটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে অবগত করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে এই ভুল এড়িয়ে চলার চেষ্টা করব। চাইলে এখনই অ্যাড হয়ে নিতে পারেন আমার ফেসবুক আইডির সাথে। ফেসবুক আইডির নামও মেহেদি হাসান রবিন, এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। আপনার যদি বাস ভালো লেগে থাকে বা আপনিও বাস সম্পর্কে আরও জানতে বা জানাতে চান তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যানে, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজও। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।